ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, মাননীয় অধ্যক্ষ মহাশয়া, অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। নমস্কার মাননীয় সদস্য ও সদস্যবৃন্দ, আজকের এই প্রতিযোগিতামূলক যুব সংসদের পবিত্র প্রাঙ্গণে আপনাদের উপস্থিতি আমাদের দেশের বলিষ্ঠ গণতান্ত্রিক চেতনার প্রতীক। প্রতিযোগিতার নিয়ম ও সংসদের গরিমা বজায় রেখে আপনারা সুস্থ ও গঠনমূলক বিতর্কে অংশ নেবেন, এটাই আমার প্রত্যাশা। আইনসভার সদস্য হিসেবে আমাদের যাত্রা শুরু হয় এই দেশের সংবিধানের প্রতি এক পবিত্র অঙ্গীকারের মধ্য দিয়ে। এই শপথ কেবল কিছু শব্দের উচ্চারণ মাত্র নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং দেশের জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। আসুন এখন আমরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ পর্বে প্রবেশ করি। আমি মাননীয় সচিব মহাশয়কে অনুরোধ করছি তিনি যেন শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত বিধায়ক ও বিধায়িকাদের মঞ্চের সামনে আহ্বান করেন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ ম্যাডাম। আমি কতুলপুর বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত মাননীয় বিধায়িকা ধনশিলা পালকে শপথ গ্রহণের জন্য মঞ্চের সামনে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। উনি বাংলা ভাষায় শপথ গ্রহণ করবেন। আমি সঞ্চিতা পাল কতুলপুর বিধানসভা কেন্দ্রের সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি ভারতের গণতন্ত্রের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিয়া চলিব। দেশ ও দেশবাসীর কল্যাণে আমি আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব ও কর্তব্য সর্বদা নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সহিত পালন করিব। ব্যক্তিগত অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আমি সকলের প্রতি সমভাব পোষণ করিব এবং দেশের প্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বদা সমুন্নত রাখিব। জয় হিন্দ। এরপর আমি কালিম্পং বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত মাননীয় বিধায়ক মায়ের মণ্ডলকে শপথ গ্রহণের জন্য মঞ্চের সামনে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। উনি ইংরেজি ভাষায় শপথ গ্রহণ করবেন।
Sri Sayan Mandal, having been elected a member of the Kalimpong Legislative Assembly constituency. Do swear in the name of God that I will bear to faith and allegiance to the Constitution of India. I will uphold the sovereignty and integrity of India. I will always discharge the responsibilities and duties entrusted to me with dedication, honesty, and impartiality for the welfare of the country and its citizens. I will bear true faith equality towards all, with a fear of favor, affection of each will, and will always uphold the progress of the nation and its democratic values. Jai Hind. এরপর আমি ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত মাননীয় বিধায়িকা তৃপ্তি কুণ্ডুকে শপথ গ্রহণের জন্য মঞ্চের সামনে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। উনি হিন্দি ভাষায় শপথ গ্রহণ করবেন। मैं तृप्ति कुंडू इंग्लिश बाजार विधानसभा निर्वाचन क्षेत्र के सदस्य के रूप में निर्वाचित होने पर भगवान के नाम पर शपथ लेती हूँ कि मैं भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की संप्रभुता और अखंडता को अक्षुण्ण रखूंगी। मैं देश और उसके नागरिक के लिए कल्याण के लिए हमेशा समर्पण, ईमानदारी और निष्पक्षता के साथ मुझे सौंपे गए उत्तरदायित्व और कर्तव्य का निर्वहन करूंगी। मैं बिना किसी भय या पक्षपात, अनुराग या देश के सभी के प्रति सच्ची सम्मानता रखूंगी और देश के प्रगति और इसके लोकतांत्रिक मूल्यों के हमेशा बनाए रखूंगी। जय हिंद। ধন্যবাদ। শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত বিধায়ক ও বিধায়িকাদের আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের শপথ গ্রহণ পর্ব এখানেই সমাপ্ত হলো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি নিয়ে আজকের কার্যবিবরণী শুরু হবে শোক প্রস্তাবের মাধ্যমে। এরপর থাকবে প্রশ্নোত্তর পর্ব, দৃষ্টি আকর্ষণী পর্ব এবং সবশেষে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিল 2026 এর ওপর আইনি আলোচনা। ধন্যবাদ। নিয়মিত কার্যধারা শুরু করার আগে এই পবিত্র সভার প্রাক্তন সদস্য শ্রী তরুণ কান্তি ঘোষের সাম্প্রতিক প্রয়াণে আমাদের শোক প্রস্তাব উত্থাপন করা পরম কর্তব্য। আমি সভার নেতাদের শোক প্রস্তাব উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। অধ্যক্ষ মহাশয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অগ্রণী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে রাজি। গ্রামীণ উন্নয়নে তার অবদান অতুলনীয়। আমি এই সভার পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মাননীয় বিরোধী দলনেতা। স্পিকার ম্যাডাম, বিরোধী পক্ষ এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সভার নেতার সাথে যোগ দিচ্ছে। তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন রাষ্ট্রনায়ক ছিলেন।
আমরা তার আত্মার শান্তি কামনা করি। বিরোধী পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এখন প্রয়াত আত্মার স্মরণে এই সভা 2 মিনিটের নীরবতা পালন করবে। নীরবতা শুরু হলো। ধন্যবাদ। অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। সদস্য ও সদস্যবৃন্দ, আমরা এখন প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করছি। প্রশ্ন নম্বর 101 উত্থাপন করেছেন মাননীয় সদস্য বিরোধী পক্ষের প্রথম বিধায়ক প্রিন্স ব্যানার্জি। প্রশ্নটি তারকা চিহ্নিত। থ্যাংক ইউ ম্যাডাম। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই যে গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শূন্যতা, পরিকাঠামোগত ব্যাপক ঘাটতি, এছাড়াও বিশেষ করে বিজ্ঞান শিক্ষার অভাব ও ছাত্রীদের জন্য সঠিক শৌচালয়ের অভাব আর কতদিনে দূর হবে। এছাড়াও স্কুল ভবনগুলি মিড ডে মিলে পুষ্টিকর খাবারের অপ্রতুলতা ও শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে সরকার কি সরকারি স্কুলগুলিকে বন্ধ রেখে ঘুরপথে বেসরকারি স্কুলের রমরমাকে উৎসাহ দিচ্ছেন না? মাননীয় শিক্ষামন্ত্রী, ধন্যবাদ শিক্ষা মহোদয়। এই প্রশ্নের জন্য মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যে আধুনিক বিদ্যালয় পরিকাঠামো প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে 78% উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটাইজ করেছি। শৌচালয়ের ক্ষেত্রে 93% সহশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার নির্মাণ করা হয়েছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এই উল্লেখ দুর্নীতি আর সমাজে চীনা উপশ্রেয় প্রবেশ করেছে। তবে আমাদের বিশ্বাস এই দুর্নীতির শিকড় আমরা একদিনে না হলেও একদিন উপরে যেতে সমর্থ হব। বাকি থাকা গ্রামীণ বিদ্যালয়গুলির জন্য 400 কোটি টাকার একটি বিশেষ তহবিল অনুমোদন করা হয়েছে। ছাত্রছাত্রীদের খাবারের সাথে আমাদের সরকার কখনো কোনো আপোষ করবে না। ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। মাননীয় সদস্য, আপনাকে একটি সম্পূরক প্রশ্ন করার জন্য অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্পিকার ম্যাডাম। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কথা শুনলাম। মাননীয় মন্ত্রী মহোদয়ের তথ্য কাগজে কলমে চমৎকার, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় তো জানেন না এর বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। আমার নির্বাচনী এলাকা ঝাড়গ্রামে এমন 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে এখনো ছাত্রছাত্রীরা ঘরের চালের নিচে পড়াশোনা করে। সেখানে না আছে কোনো ইন্টারনেট সংযোগ, না আছে কম্পিউটার ব্যবস্থা। মাননীয় মন্ত্রী মহোদয় কি এই সমস্ত সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী সদস্য ভুলে যাচ্ছেন যে গত বছর আমাদের সরকারই ওই গ্রামগুলিকে মূল সড়কের সাথে যুক্ত করার জন্য 15 কোটি টাকা ব্যয়ে একটি সেতু তৈরি করেছিল। পরিকাঠামোগত উন্নয়ন তো ধাপে ধাপে হচ্ছে, ওনাদের চোখে কি এই উন্নয়ন ধরা পড়ছে না? শান্ত হন। সরকারি পক্ষের প্রথম বিধায়ক, দয়া করে অনুমতি ছাড়া অংশগ্রহণ করবেন না। মন্ত্রী মহোদয়া, আপনার উত্তর সংক্ষেপে শেষ করুন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়া। এই অধিবেশনের পর মাননীয় সদস্য যদি আমাকে নির্দিষ্ট ব্লকের নাম দেন, তবে আমি সবাইকে আশ্বাস দিচ্ছি যে 7 দিনের মধ্যে একটি তদন্তকারী দল সেখানে যাবে এবং এই অর্থবর্ষের মধ্যে পরিকাঠামো সংস্কারের কাজ সম্পন্ন হবে। রাজ্যের শিক্ষা পুরনো গৌরব যে কোনো মূল্যে ফিরিয়ে আনবই। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নম্বর 102 উত্থাপন করেছেন মাননীয় সদস্যা বিরোধী পক্ষের দ্বিতীয় বিধায়িকা অন্বেষা পাল। প্রশ্নটি তারকা চিহ্নিত। ধন্যবাদ স্পিকার। আমার প্রশ্নটি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে। রাজ্যের জেলা মহকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, জীবাণুকারী ওষুধ এবং ডায়াগনস্টিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। মতো কি ধরনের জরুরি পদক্ষেপ গ্রহণ করছে? স্বাধীনতার 80 বছরের পরেও হাসপাতালগুলিতে কুকুর বেড়া ঘুরে যাচ্ছে কেন? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উত্তর
করেছি। এছাড়াও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চিকিৎসার মতো জরুরি পরীক্ষাগুলি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। ধন্যবাদ। ম্যাডাম, এটা বিভ্রান্তিকর। মধ্যরাতে পুরুলিয়া বা বাঁকুড়া যে কোনো মহকুমা হাসপাতালে যান, সেখানে এই মেশিনগুলি চালানোর জন্য কোনো টেকনিশিয়ান বা রেগুলারাইজ নেই। এটা তো একটা পরিকাঠামোগত বিষয় না। রোগীদের সাধারণ চিকিৎসার জন্য নির্ধারিত পারিশ্রমিক কেন কেন সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প থেকে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছে? তাছাড়া স্বাস্থ্যের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তা প্রাইভেট সরকার এড়িয়ে চলছে। অধ্যক্ষ মহোদয়া, বিরোধী পক্ষ আতঙ্ক ছড়াচ্ছে। আমাদের রাজ্যের সরকারি স্বাস্থ্য বীমার দ্বারা লক্ষ লক্ষ মানুষ আজ উপকৃত। বিরোধী পক্ষ শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন। অনুগ্রহ করে নীরবতা বজায় রাখুন। মাননীয় বিরোধী দলনেতা এবং সরকারি পক্ষের দ্বিতীয় বিধায়ক, অনুগ্রহ করে মন্ত্রী মহাশয়কে অধ্যক্ষের সাথে কথা বলুন। মন্ত্রী মহোদয়া, আপনার উত্তর শেষ করুন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়া। আমরা এবছর স্বাস্থ্য নিয়োগ বোর্ডের মাধ্যমে 12 নতুন মেডিকেল অফিসারের প্রক্রিয়া নিয়োগ শুরু করেছি। লজিস্টিক সমস্যাগুলিও দ্রুত সমাধান করা হচ্ছে। হায়াত উন্নয়ন যারা দেখতে পাচ্ছেন না, তাদের যে কোনো মহকুমা হাসপাতালে তারা গিয়ে দেখতে পারেন, চোখের ছানি অপারেশন করে নিতে পারেন। সরকারি পরিষেবাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নম্বর 103 উত্থাপন করেছেন মাননীয় সদস্য বিরোধী পক্ষের তৃতীয় বিধায়িকা সঞ্চিতা পাল। ধন্যবাদ স্পিকার ম্যাডাম। আমি অর্থ, শিল্প ও পরিবহন মন্ত্রীর কাছে জানতে চাই যে গত 3 বছরে আমাদের রাজ্যে নতুন কোনো ভারী কেন গড়ে ওঠেনি? আইটি এবং ম্যানুফ্যাকচারিং খাতে রাজ্য বাজেটে যথেষ্ট অর্থ বরাদ্দ নেই কেন? আমাদের রাজ্যের শিক্ষিত যুবকেরা কেন ভিন্ন রাজ্যে পরিযায়ী হতে বাধ্য হচ্ছে? সরকারের কর্মসংস্থান নীতি আসলে কি সময় পাথর কাটি? মাননীয় অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী, আপনি এই বিষয়ে আপনার বক্তব্য পেশ করতে পারেন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। বিরোধী বন্ধুরা খুবই রাজনীতি করছে। আমাদের রাজ্য সরকার এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে অগ্রণী স্থানে রয়েছে। আমরা মিনিকর্তারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের আইটি সেক্টরকে বিপুলভাবে সম্প্রসারিত করছি। বিগত বছরের বিনিয়োগের তালিকে লক্ষাধিক কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে, যা আগামী দিনে লাখ লাখ কর্মসংস্থান তৈরি করবে। ম্যাডাম, আমি এই বক্তব্যের উপরে কিছু অপূরণ প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। স্পিকার ম্যাডাম, বিনিয়োগের প্রস্তাব তো খাতা কলমেই রয়ে গেছে। রাজ্য শিল্পাঞ্চলগুলি দিকে তাকান, একাধিক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমাদের রাজ্য থেকে আইটি মেধার ব্রেন ঢুকতে সরকারের কি কোনো আদৌ সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? অধ্যক্ষ মহোদয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাই। অনুমতি দেওয়া হলো, বলুন। ধন্যবাদ ম্যাডাম। বিরোধী মতটা শুধুমাত্র নেতিবাচক দিকটা দেখছে। তারা সংস্কৃতির প্রসারে আমাদের সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য ভবিষ্যৎমুখী ক্রেডিট কার্ডের পরিকল্পনা করেছে। এছাড়া যুবকদের পরিবারে অভাবকে আমরা স্থানীয় স্তরে স্তরে টেক্সটাইল হাব এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলেছি। তাই বিরোধী বেঞ্চের বন্ধুদের একটা কথাই বলবো, শুধু সমালোচনা না করে বরং গঠনমূলক সহযোগিতা করুন। আপনার মাধ্যমে এই আমার আবেদন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নম্বর 104 উত্থাপন করেছেন মাননীয় সদস্য বিরোধী পক্ষের চতুর্থ বিধায়ক সৌরভ মেহতা। ধন্যবাদ স্পিকার ম্যাডাম। আমার প্রশ্ন মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর কাছে। জঙ্গলমহল এবং সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকা থেকে ফুটবলার এবং অ্যাথলেটিক্স প্রতিভাকে তুলে আনার জন্য তোমরা কি পদক্ষেপ গ্রহণ করছে? তথ্য সমর্থক কমনওয়েলথ গেমসে আমাদের রাজ্যের প্রতিনিধি কোথায়? এই কয়েকদিন আগে হয়ে যাওয়া ফুটবল বিশ্বকাপ, যেখানে মাত্র 1.5 লক্ষের জনসংখ্যার বিশ্বকাপ খেলছে আমাদের জনসংখ্যা যেখানে 150 কোটি, সেখানে আমরা কেবলমাত্র দর্শক। আপনি বলতে পারেন কতদিন এই দর্শক হয়ে থেকে যাবো? মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, আপনার বক্তব্য পেশ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি সদস্যকে জানাতে চাই যে ক্রীড়া ক্ষেত্রে আমাদের রাজ্য জুড়ে সরকার প্রথম ক্রীড়া রত্ন প্রকল্প চালু করেছে। জঙ্গলমহলের মতো প্রত্যন্ত ব্লকগুলিতে
ইতিমধ্যে মিনি স্টেডিয়াম এবং ওপেন জিম চালু করেছি। কলকাতা ময়দানে বড় বড় ক্লাবগুলির সহযোগিতায় আমরা গ্রামীণ স্তরে স্কাউটিং ক্যাম্প করছি, যাতে আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর প্রতিভারা জাতীয় স্তরে উঠে আসতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত সমস্ত সময় এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা পরবর্তী কর্মসূচিতে চলে যাব। আমরা এখন পরবর্তী কর্মসূচি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কলিং অ্যাটেনশন মোশন গ্রহণ করব। আমি প্রথমে বিরোধী পক্ষের চতুর্থ বিধায়ককে তার নোটিশটি উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। আমি আর্টিকেল 169 অধীনে রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে ওঠা বহুতল আবাসন ও হোটেলের সাম্প্রতিক ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বিষয়ে মাননীয় দমকল মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই জানি আমাদের রাজ্যের নিয়মকে ভুলানো দেখিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় নিজ এলাকায় যত্রতত্র ওই হোটেল এবং বিভিন্ন বহুতল আবাসন গড়ে উঠেছে, যার আছে না আছে উপযুক্ত ফায়ার অ্যালার্ম সিস্টেম, না আছে উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা। আপনি বলতে পারেন আর কত প্রাণ অকালে গেলে ছোটায় ভূমিকম্পে? মাননীয় দমকল মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, এই বিষয়ে আপনার কিছু বক্তব্য আছে? অবশ্যই ম্যাডাম, আমি মাননীয় সদস্যের উদ্বেগকে সম্মান জানাই। তবে পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত বিপজ্জনক বাড়িগুলি একদিনে তৈরি হয়নি। এছাড়া বিরোধীদের পরিচালিত পুরসভা এবং কর্পোরেশনগুলি এক অদৃশ্য জাদুঘর নির্বিচার নিয়ম বহির্ভূতভাবে এই সমস্ত লজ ও আবাসন তৈরি ছাড়পত্র দিচ্ছে, যার প্রমাণ এবং সঠিক তথ্য আমাদের হাতে আছে। একটা দোষীয় ছাড় পাবে না। ম্যাডাম, আমাদের জনগণের সরকার ইতিমধ্যে এই সমস্ত ঘটনাস্থলগুলি তদন্ত করার জন্য ডিজির নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তারা এই সমস্ত ঘটনাস্থলগুলিকে শীঘ্রই এবং এই সমস্ত বিপজ্জনক আবাসনগুলি ইত্যাদির ফায়ার অডিট করবে। আমাদের কাছে জনতা জনার্দনের জীবন সম্পত্তি রক্ষা করার বিষয়টি টপ মোস্ট প্রায়োরিটি। ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের সময় এখানেই সমাপ্ত করা হলো। আমরা এবার সভার পরবর্তী কার্যক্রমে চলে যাব। মাননীয় বিরোধী দলনেতা, আপনি কি কিছু বলতে চান? ম্যাডাম, আমরা শিক্ষা, জনস্বাস্থ্য ও সমাজ কল্যাণে এই সরকারের সার্বিক ব্যর্থতার জন্য এই সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চাই। নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনার জন্য মোট সদস্য ও সদস্যদের অন্তত 1/10 অনুমতি প্রয়োজন। মাননীয় বিরোধী দলনেতা, আপনি সবার অনুমতি চাইতে পারেন। আমি এই সভার মাননীয় সদস্য মাননীয় সদস্যদের কাছে অনাস্থা প্রস্তাব আনার জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য ও সদস্যা, অনুমতি প্রদানে সম্মত হলে দয়া করে দাঁড়িয়ে আপনাদের সম্মতি জানান। আপনারা বলতে পারেন। আমার মনে হয় মোট সদস্য ও সদস্যার 1/10 বেশি অনাস্থা প্রস্তাব আনার জন্য সম্মতি জানিয়েছেন। তাই আপনারা এই বিষয়ে আপনাদের বক্তব্য পেশ করতে পারেন। থ্যাংক ইউ স্পিকার। নদী ভাঙনের ফলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে। বিঘার পর বিঘা চাষের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে শিশুদের। স্কুল ভবনগুলি ভেঙে যাওয়ায় হাজার হাজার ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে গ্রামীণ এলাকায় স্কুল ড্রপ আউট ও বাল্যবিবাহের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকার পুনর্বাসন এবং বিকল্প শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণই উদাসীন। এছাড়াও ডেঙ্গু ও অন্যান্য মশাজনিত রোগের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের কোনো সতর্ক ভূমিকাই নেই। এই মন্ত্রিসভা সম্পূর্ণরূপে ব্যর্থ। বিরোধী দলের নেতারা শুধুই রাজনীতি করছে, যেখানে আমাদের জেলা প্রশাসন 24 ঘন্টা ত্রাণ ও পুনর্বাসনের তোলারামি করছে, বিরোধীরা সেখানে দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে বিধানসভায় এসে চেঁচামেচি করছে। অনুগ্রহ করে নীরবতা বজায় রাখুন। কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নদী ভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এর স্থায়ী সমাধানের জন্য খরস্রোতা নদীগুলির ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের বিশেষ টাস্ক ফোর্সের প্রয়োজন। এছাড়া আমাদের রাজ্য সরকার ভাঙন কবলিত অঞ্চলের মানুষদের জন্য বসতি পাখি নামক প্রকল্পের মাধ্যমে এক বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে স্কুল ছুট ও বাল্য বিবাহ রুখতে আমাদের সরকার কন্যালক্ষ্মী ও অপরূপা প্রকল্পের পরিধি এই সমস্ত সমাজে আরো জোরদার করা হয়েছে।
নদী ভাঙনে যে সমস্ত স্কুলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে স্থানীয় ব্লাড সেন্টার এবং অস্থায়ী পরিকাঠামো স্কুল চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্পিকার ম্যাডাম, মুখ্যমন্ত্রীর এই আশ্বাসবাণী শুধু কথার কথা। ভাঙন কমিটিতে যারা মানুষ প্লাস্টিকের তাপ নিচে প্রশ্ন মতো জীবনযাপন করছে, সেখানে কোটা বলছেন মতো রাসায়নিক সদিচ্ছা এই সরকারের নেই। এই মন্ত্রিসভা সম্পূর্ণ ব্যর্থ। ম্যাডাম, ভাঙন কমিটিতে এলাকার মানুষের ট্যাক্সের টাকায় রাজ্য চালাবে, অথচ আজ এই বিপদের দিনে রাজ্য সরকার কেন্দ্রের ভরসা দেখাচ্ছে। এই মন্ত্রিসভার তাই এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকার অধিকার নেই। অনাস্থা প্রস্তাব সংক্রান্ত সমস্ত আলোচনা এখানে শেষ করা হলো। আমরা এবার ভোটাভুটিতে চলে যাব। প্রস্তাবটি হলো এই সভা মন্ত্রী পরিষদের প্রতি অনাস্থা আনতে চায়। যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন। না, আমার মনে হয় না বন্ধুদের জয় হয়েছে। অনাস্থা প্রস্তাবটি খারিজ করা হলো, অনাস্থা প্রস্তাবটি খারিজ করা হলো, অনাস্থা প্রস্তাবটি খারিজ করা হলো। আমরা এখন সংক্ষিপ্ত 0 আওয়ারের উল্লেখের দিকে এগিয়ে যাব। বিরোধী পক্ষের তৃতীয় বিধায়ক, আপনি বলতে পারেন। ম্যাডাম, আমি কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিয়ে 0 আওয়ারের দাবি পেশ করছি। আজকে নারী সমাজ যারা বিভিন্ন অফিস, আদালত ও হাসপাতালে কর্মরতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কোনো উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি এই বক্তব্য থেকে কিছু বলতে চান? অবশ্যই না। এই সংক্রান্ত উত্তর আমরা যথা সময়ে আপনার কাছে লিখিত আকারে পেশ করব। ধন্যবাদ। আমি মাননীয় সচিব মহোদয়কে এই বিষয়টি নথিভুক্ত করতে অনুরোধ করছি। ইয়েস ম্যাডাম। ধন্যবাদ। পূর্ণকালের সময় শেষ। আমরা এখন পরবর্তী গুরুত্বপূর্ণ আইন আলোচনায় প্রবেশ করছি। আমি মাননীয় অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রীকে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিল 2026 আলোচনার জন্য পেশ করার আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, আমি প্রস্তাব করছি যে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিল 2026 বিবেচনা করা হোক। এই বিলটির মূল দুটি স্তম্ভ রয়েছে। প্রথমত, রাজ্যের বৃহৎ ও মাঝারি শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে আমরা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারিং অ্যাক্টে আরও শক্তিশালী করছি। এর মাধ্যমে বিনিয়োগকারীদের পরিবেশ দপ্তর বা ভূমি দপ্তরে মাসের পর মাস ফাইল আটকে রাখতে হবে না। মাত্র 30 দিনের মধ্যে মিলবে আইনি ছাড়পত্র। দ্বিতীয়ত, এই বিলটি কেবল প্রতিবাদীদের কথাই বলে না, এটি সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে। আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যেমন রিক্সা চালক, নির্মাণ কর্মী, পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা একটি ইউনিভার্সাল পেনশন ও সামাজিক সুরক্ষা তহবিল গঠন করছি। শিল্পায়ন ও সমাজ কল্যাণের নির্বাচনে আমাদের এই দিনের মূল লক্ষ্য। ধন্যবাদ। প্রস্তাবটি উত্থাপিত হলো। এখন এর ওপর বিতর্ক শুরু হবে। আমি বিরোধী দলনেতাকে এই আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার ম্যাডাম। আমি এই বিলের উদ্দেশ্যকে স্বাগত জানালেও এর বর্তমান খসড়া ও অভ্যন্তরীণ ধারাগুলি তীব্র বিরোধিতা করতে পারি। মাননীয় মন্ত্রী মহোদয়া সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স আনলে আসলে বিল করতে চাইছে। বিলের 7 নম্বর ধারাটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে বলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য সরকার যে কোনো উপনিষদ গ্রহণ করতে পারবে এবং সেখানকার স্থানীয় পঞ্চায়েতের সম্মতি কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, এটা একটা সরকারি সিদ্ধান্ত। এই সরকার বড় বড় কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা প্রদানের জন্য এই বিল পাস করাতে চাইছে। এই মন্ত্রিসভা মুখে বলে কৃষক দরদি, আর কাজের ক্ষেত্রে একটা শিল্পপতিদের তৈরিবাহকে কাজ করে। দ্বিতীয়ত, বিলের 12 নম্বর ধারায় অসংগঠিত শ্রমিক ক্ষেত্রে জমির পেনশনের কথা বলা হয়েছে। তার রেভিনিউ গুলোটা কোথায়? এই বিপুল পরিমাণ অর্থের উৎসই বাকি। রাজ্য সরকারের কোথাকার তো ইতিমধ্যে ধানে মাল হওয়ারই গণমানের টাকায় এই নির্বাচনী অবদান দিতে পারি না। এই সরকারের নীতি দেখে কবি সুকান্ত ভট্টাচার্যের মতো বলতে ইচ্ছে করে, ক্ষুধায় রাজ্যে পৃথিবী দ্রব্যময়, পূর্ণিমার চাল যেন ঝলসানো রুটি। আরে বাংলার কোটি কোটি দরিদ্র কৃষকদের পাশে সেই রুটিটুকু কেড়ে নিয়ে এই সরকার বড় বড় শিল্পপতিদের পাশে তুলে দেওয়ার চক্রান্ত করছে। তাই এই বিলটিকে অবিলম্বে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক এবং পুঙ্খানুপুঙ্খ করা হোক।
মাননীয় মাননীয় স্পিকার ম্যাডাম, বিরোধী দলের নেতা যেভাবে বিলের ধারাগুলি ব্যাখ্যা করলেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তিনি 7 নম্বর ধারার কথা বললেন, কিন্তু 8 নম্বর ধারার কথাটিতে পরিষ্কার করে সুচতুরভাবে এড়িয়ে গেলেন। 8 নম্বর ধারায় পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো কৃষি জমি যদি শিল্পের জন্য নেওয়া হয় তবে সেই কৃষককে বর্তমান বাজার মূল্যের 4 গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই পরিবারের একজন শিক্ষিত যুবককে উক্ত শিল্পে বাধ্যতামূলক কর্মসংস্থান নিশ্চিত করা হবে। ম্যাডাম, আমাদের সরকার এসব কৃষকদের অধিকার রক্ষা করে শিল্পায়নে বিশ্বাসী, আর ঋণের কথা বলছেন। অসংগঠিত ক্ষেত্রে যখন আমাদের এই দরিদ্র শ্রমিকরা লকডাউন বা প্রাকৃতিক দুর্যোগে বিপদে পড়েন, তখন তো আমাদের এই বিরোধী বেঞ্চের বন্ধুরা তাদের পাশে গিয়ে দাঁড়ান না। তাই আমাদের এই সরকার এইসব মানুষের পাশে সামাজিক নিরাপত্তা দিতে দায়বদ্ধ। এই বিল প্রগতির বিল, এই বিলকে আটকে রাখা যাবে না। এবার বিরোধী পক্ষের প্রথম বিধায়ক তার যুক্তি পেশ করবেন। থ্যাংক ইউ স্পিকার ম্যাডাম। আমি মাননীয় বিধায়কের কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনারা ক্ষতিপূরণের কথা বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মতো ঘনবসতিপূর্ণ রাজ্যে যেখানে গড় জমির মালিকানা 1 একরেরও কম, সেখানে একজন প্রান্তিক কৃষক পুরো টাকার বিনিময়ে কতদিন বাঁচবে? বিকল্প জীবিকার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কি এই দিকে বাধ্যতামূলক করা হয়েছে? উত্তর হলো না। এছাড়াও বিলের 15 নম্বর ধারায় বলা হয়েছে পরিবেশ ছাড়পত্রের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হবে, যাতে দ্রুত শিল্পায়ন হয়। ম্যাডাম, জলবায়ু পরিবর্তনের এই যুগে সুন্দরবন এবং আমফান ইতিহাসের মতো বড় বড় ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে, তখন পরিবেশ বিধি শিথিল করা কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? গ্রিন এনার্জি মানে এনারা মূলত বড় বড় কর্পোরেট সংস্থায় কর ছাড় দিতে চলেছেন। এটি একটি জনবিরোধী বিল, এর তীব্র বিরোধিতা করছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আপনি কি এই বিলের সামাজিক দিকটি নিয়ে কিছু বলবেন? অবশ্যই অধ্যক্ষ মহারাজ। বিরোধী বেঞ্চের বন্ধুরা পরিবেশ এবং কৃষির দহাই দিয়ে আসলে পশ্চিমবঙ্গের শিল্পায়নে যাকে স্তব্ধ করতে চাইছেন। এই বিলে পরিষ্কার করা হয়েছে যে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের অনুন্নত ও পতিতশীলতাই মূলত এই নতুন শিল্পাঞ্চলগুলি গড়ে তোলা হবে। আর সবচেয়ে বড় কথা, এই তহবিলের সামাজিক একটি বড় অংশ ব্যয় করা হবে অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদানের জন্য। তাই আমার বলা, এই বিরোধী রাজনীতির চশমা দিয়ে না দেখে মানবিক দৃষ্টিকোণে দেখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বিরোধী পক্ষের দ্বিতীয় বিধায়ককে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ছাত্রদের বক্তব্য শুনুন, কিন্তু আমার প্রশ্ন, গ্রামীণ এলাকায় যেখানে কোনো সুপারভিশনের হাসপাতালে ঠিকঠাক কাজ করছে না, সেখানে শুধুমাত্র শ্রমিকদের কাগজের বিমানে কি লাভ হবে? এই দিনে উত্তরবঙ্গের চাষবাসের জন্য কোনো আলাদা উপকার কেন রাখা হলো না? চাষবাসের শ্রমিকরা বছরের পর বছর ন্যূনতম মজুরি এবং বাসস্থান থেকে বঞ্চিত, এটি তাদের সম্পূর্ণ অবহেলা করছে। এটি একজন শিল্পপতিদের স্বার্থ থাকে। ধন্যবাদ। বিতর্কের সময় প্রায় শেষ। আমি এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়কে সমাপ্তি বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি দীর্ঘক্ষণ ধরে বিরোধী এবং সরকারি উভয় পক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি অত্যন্ত মনোযোগ সহকারে শুনলাম। বিরোধী দলের নেতা জমি অধিগ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। আমি আগস্ট সামনে দাঁড়িয়ে বাংলার 10.5 কোটি জনগণকে স্পষ্ট আশ্বাস দিতে চাই, আমাদের সরকার জোরপূর্বক 1 ছটাক জমি অধিগ্রহণ করবে না। জমিদাতারা যেখানে সম্মত হবে সেখানেই শিল্প গড়ে উঠবে। আমরা কৃষিকে আমাদের মূল ভিত্তি এবং শিল্পকে আমাদের ভবিষ্যতের সম্ভাবনা হিসাবে দেখি। পরিবেশের কথা বলা হয়েছে, এই দিনে আমরা স্পষ্ট করে দিয়েছি যে প্রতিটি নতুন শিল্প সংস্থাকে তাদের কারখানার মোট আয়তনের ন্যূনতম 20% এলাকা সঞ্চয়ের জন্য এবং বাধ্যতামূলক বজ্র শোধন প্ল্যান্ট স্থাপন করতে হবে। মাননীয় সদস্য ও সদস্যবৃন্দ, আমাদের রাজ্যের বহু শিক্ষিত তরুণ তরুণী আজ অন্যান্য রাজ্যে গিয়ে পাড়ি দিচ্ছে শুধুমাত্র একটা ভালো চাকরির আশায়। তবে কি আমরা তাদেরকে চিরকাল পরিচয় করে রাখবো? আমাদের কি কোনো দায়িত্ব নেই যে বাংলার মাটিতেই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার? এই দিকটি তো কোনো রাজনৈতিক দলের নয়,
এটি পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের বিল। আমি বিরোধী বেঞ্চের বন্ধুদের অনুরোধ করব, আপনারা আপনাদের সংশোধনীর প্রস্তাবগুলি আমাদের দিন, আমরা সেগুলি প্রশাসনিক স্তরে বিবেচনা করব। কিন্তু রাজনৈতিক স্বার্থে এই ঐতিহাসিক বিলের বিরোধিতা করবেন না। আসুন আমরা সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস করি। নমস্কার। বিতর্ক সমাপ্ত হলো। এবার বিলটি পাশের প্রক্রিয়া শুরু হবে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিল 2026 বিবেচনা করা হোক। যারা এর পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, হ্যাঁ। যারা বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ বন্ধুদের জয় হয়েছে। প্রস্তাবটি গৃহীত হলো, প্রস্তাবটি গৃহীত হলো, প্রস্তাবটি গৃহীত হলো। সচিব, অনুগ্রহ করে ধারাবাহিক ভোট প্রক্রিয়া গ্রহণ সম্পন্ন করুন। ধারা 2 থেকে 15 প্রস্তাবনা এবং বিলের শিরোনাম বিলের অংশ হিসেবে গৃহীত হলো। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, এবার বিলটি পাশে চূড়ান্ত প্রস্তাব করুন। স্পিকার ম্যাডাম, আমি প্রস্তাব করছি যে বিলটি সম্পূর্ণভাবে পাস করা হোক। প্রস্তাবটি হলো বিলটি পাস করা হোক। যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, হ্যাঁ। যারা বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ বন্ধুদের জয় হয়েছে। পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাস করা হলো। মাননীয় সদস্য ও সদস্যবৃন্দ, আজকের অধিবেশনের জন্য নির্ধারিত সমস্ত আইন ও বিধিগত কার্যসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি এই সভার নেতা তথা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা এবং এই পক্ষে উপস্থিত সকল তরুণ প্রতিনিধিদের আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে ঐতিহ্য এবং প্রতিযোগিতার প্রিয় বজায় রেখে সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, অর্থনৈতিক ইত্যাদি বিষয়গুলি এই মহান পক্ষে তুলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি এই সভায় উপস্থিত মাননীয় সচিব মহাশয় এবং মার্শালকেও তাদের নিখুঁত প্রশাসনিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আজকের মতো